আজকে আমরা খুব ইন্টারেস্টিং দুটো কনসেপ্ট আলোচনা করব। একটা হচ্ছে অ্যারেস্ট আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। অ্যারেস্ট বিফোর জাজমেন্ট আর অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট দুটো আলাদা আলাদা ধারণা একসাথে মিলিয়ে একটা অর্ডার আছে দেওয়ানি কার্যবিধিতে। সেটা হচ্ছে অর্ডার 38 বা 38 নম্বর আদেশ। তো আমরা এটাকে অ্যারেস্ট তো আমরা জানি যে রায়, গ্রেফতার, আর হচ্ছে অ্যাটাচমেন্টটাকে বাংলায় বলা হয় ক্রোক, কোথাও কোথাও সংযুক্ত বলা হয়। তো এইটা জানার আগে আমরা একটু আলোচনা করি একটু পূর্বাপর প্রেক্ষাপটটা, যে নর্মালি দেওয়ানি মামলায় অ্যারেস্ট বা গ্রেফতার শুনলেই অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে যে সম্পত্তি, টাকা পয়সা এই সংক্রান্ত মামলায় অ্যারেস্টের প্রসঙ্গটা আসলো কিভাবে। সাধারণত অ্যারেস্টের প্রাসঙ্গিকতা থাকে হচ্ছে ফৌজদারি মামলায়, যখন কোনো একজন ব্যক্তি অপরাধে অভিযুক্ত হয় অথবা অপরাধে বিচার শেষে দোষী সাব্যস্ত হয়, তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, গ্রেফতার করা হয়। বাট অ্যাটাচমেন্টটা আবার সিভিল রিলেটেড মামলার সাথে অনেকেই সম্পৃক্ত। যে ক্রোক বা অ্যাটাচমেন্ট বলতে বোঝায় যে কোনো একটা প্রপার্টি সিজ করা বা কনফিসকেট করা, যে কোনো একটা প্রপার্টি যার মালিকানাধীন আছে বা যার দখলাধীন আছে, তার কাছ থেকে এটা নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব বা এটার উপর হচ্ছে কন্ট্রোলটা কোর্টের পক্ষে কারো কাছে দিয়ে দেওয়া অথবা কোর্ট নিজেই তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া, এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট বা ক্রোক। সো এই জিনিসটা কেন আসলো, এবং এখানে বলছে দেখেন আরেকটা জিনিস, বিফোর জাজমেন্ট। আমরা জানি যে আপনি কারো কাছে অর্থ আদায়ের মামলা করেছেন, অর্থটা আপনি তার কাছে পান, এই মর্মে যখন আদালত একটা সিদ্ধান্ত দেয়, তখন যদি সে স্বেচ্ছায় অর্থটা প্রদান না করে, তখন তার সম্পত্তি বা প্রপার্টি আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে সেখান থেকে প্রাপ্য বিক্রয় মূল্যটা আপনার পাওনার সাথে সমন্বয় করার সুযোগ আছে, যেটা আমরা জারি বিষয়টার সাথে পরিচিত, যে এক্সিকিউশন অফ দ্য ডিক্রি। যে আদালতের একটা সিদ্ধান্ত যখন এনফোর্স করা হয়, বলবৎ করা হবে, কার্যকর করা হয়, তখন অনেক সময় প্রপার্টি অ্যাটাচ করতে হয়। বাট এখানে বলছি দেখেন বিফোর জাজমেন্ট মানে রায় প্রদানের আগে, একটা মামলার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করার আগেই বা চূড়ান্ত সিদ্ধান্তে আদালত উপনীত হওয়ার আগেই অনেক সময় দেখা যায় যে মামলার কোন একটা পার্টিকে, স্পেসিফিক্যালি ডিফেন্ডেন্ট বা বিবাদীকে অ্যারেস্ট করার প্রয়োজন হতে পারে, এবং ডিফেন্ডেন্টের কোনো প্রপার্টিও অ্যাটাচ করার প্রয়োজন হতে পারে। সো আমরা আজকে দেখব যে কখন আসলে এইভাবে ডিফেন্ডেন্টকে অ্যারেস্ট করার আদেশ আদালত দিতে পারে, এরকম অ্যারেস্ট করার আদেশ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার প্রক্রিয়াটা কি, প্রসেসটা কি, এবং এই ওয়ারেন্ট অফ অ্যারেস্টের এগেইনস্টে একজন ব্যক্তির প্রতিকার কি, একইভাবে কখন একটা মামলার পার্টির প্রপার্টিকে অ্যাটাচ করা যায়, এটার প্রসিজারটা কি, এবং অ্যাটাচমেন্ট অর্ডারের এগেইনস্টে তার প্রতিকার কি। বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এখানে আছে, বেশ ক্রিটিক্যালও, কারণ সরাসরি ছোট ছোট কোনো রুলের মাধ্যমে এটা নাই। অর্ডার 38 লম্বা অনেক বড় বড় কিছু রুল আছে। সো খুঁটিনাটি একটু বিশ্লেষণ করে আজকে কেবল এই অর্ডারটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, তো দেখেন অর্ডার 38 এর হেডিংটাই শুরু হয়েছে অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, আর শুরুটা হচ্ছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। 1 নম্বর রুল থেকে 6 নম্বর রুল পর্যন্ত বা 4 নম্বর রুল পর্যন্ত হচ্ছে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, আর 5 থেকে শুরু করে 7টা হচ্ছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। অর্থাৎ 1 থেকে 4 বিধিটা হচ্ছে রায়ের পূর্বে গ্রেফতার, আর 5 থেকে 7 বিধিটা হচ্ছে রায়ের পূর্বে ক্রোক সংক্রান্ত। তো এখানে দেখেন রুল নাম্বার 1-এ কি বলছে, যে অর্ডার 38 এর রুল 1, আদেশ 38 এর বিধি 1 বলছে, হয় ডিফেন্ডেন্ট মে বি কল্ড আপন টু ফার্নিশ সিকিউরিটি ফর অ্যাপিয়ারেন্স। দেখুন সরাসরি অ্যারেস্টের কথা বলে নাই, বলছে হয় ডিফেন্ডেন্ট মে বি কল্ড আপন টু ফার্নিশ সিকিউরিটি ফর অ্যাপিয়ারেন্স, যে কখন বিবাদীকে আদালত নির্দেশ দিতে পারে টু ফার্নিশ সিকিউরিটি ফর অ্যাপিয়ারেন্স, যে সে আদালতে হাজির হবে এইটার নিশ্চয়তা দেওয়ার জন্য সে যেন জামানত বা কোন একটা মুচলেকা প্রদান করে। ঠিক আছে, তো সরাসরি অ্যারেস্টের কথা বলে নাই, কারণ সরাসরি কাউকে ডিফেন্ডেন্টকে অ্যারেস্ট করা যায় না, প্রক্রিয়া যেতে হয়, প্রক্রিয়ার একটা চূড়ান্ত ভাবে গিয়ে ফাইনাল সিদ্ধান্তটা হচ্ছে অ্যারেস্ট। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে রায়ের পূর্বে গ্রেফতার সংক্রান্ত বিধান কোনটা, আদেশ 38-এর বিধি 1 বলে দিলে হবে না, কিন্তু আদেশ 38-এর বিধি 1 থেকে 4 এইভাবে মিলিয়ে বলতে হবে। তো দেখেন কি বলছে এখানে, যে হোয়ার এট এনি স্টেজ অফ এ সুট, যে মোকদ্দমার যে কোনো পর্যায়ে, তার মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট এইটার আদেশ আদালত দিতে পারে মামলার যে কোনো পর্যায়ে। প্লেন্ট সাবমিট করার পর পরে, রিটেন স্টেটমেন্টের আগে, রিটেন স্টেটমেন্টের পরে, উইটনেসকে যখন হিয়ারিং করা হয় তখন, অথবা ধরেন ডেট অফ ফার্স্ট এক্সামিনেশন, যে বিভিন্ন স্টেজগুলো আমরা জেনেছি, যে কোনো স্টেজে। বাট একটা কথা বলছে যে আদার দেন এ সুট অফ দ্য নেচার রেফার টু ইন সেকশন 16 ক্লোজ এ টু ডি, যে ধারা 16 এর দফা
ক থেকে ঘ পর্যন্ত যে সমস্ত মামলাগুলো উল্লেখ করা আছে সেই সমস্ত মামলা বাদে, তার মানে সব রকমের মামলায় অ্যারেস্ট বিফোর জাজমেন্ট বা রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ প্রদান করা যাবে না। এই ধারা 16 ক থেকে ঘ দফা পর্যন্ত কি কি মামলা আছে সেটা আমরা একটু পরে দেখব। বাট যারা অলরেডি আমাদের যে জুরিসডিকশন পড়ার সময় প্লেস অফ সুইং, কোথায় আদালত মামলা করতে হয়, টেরিটোরিয়াল জুরিসডিকশন বা স্থানীয় এখতিয়ার সংক্রান্ত ক্লাসটা যদি মনোযোগ দিয়ে কেউ করে থাকেন তাহলে অলরেডি আপনারা আজ করতে পারছেন যে এখানে কি বোঝাচ্ছে। তো বলছে দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড বাই এফিডেভিট অর আদারওয়াইজ, যে মোকদ্দমার যে কোনো পর্যায়ে ওই সমস্ত মোকদ্দমা ব্যতীত যেগুলো ধারা 16 এর ক থেকে ঘ দফায় বলেছে সেগুলো বাদে অন্য সকল মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যদি সন্তুষ্ট হয় বাই অ্যাফিডেভিট অর আদারওয়াইজ, হলফনামা দ্বারা অথবা অন্য যে কোনো ভাবে। তার মানে এই যে রায়ের পূর্বে গ্রেফতার করার আদেশ প্রদান করা না করা এটা একটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, এটা আদালতকে সন্তুষ্ট করতে পারলে সেই অর্ডারটা দিবে, এটা ম্যান্ডেটরি কিছু না, ডেফিনিট কিছু না। এবং আদালতকে এখানে সন্তুষ্ট করার দুটো প্রক্রিয়া, যে হলফনামা দিয়ে আদালতকে কনভিন্স করতে হবে অথবা অন্য যে কোনো ভাবে। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে এইটা আদালত থেকে যদি আপনি কাউকে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ নিতে চান তাহলে আপনাকে একটা পিটিশন দিতে হবে, যেটাকে বলা হবে অ্যাপ্লিকেশন ফর অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, এবং ওই পিটিশনের সাথে একটা অ্যাফিডেভিট বা হলফনামা সংযুক্ত করে দিতে হয়। অ্যাফিডেভিট বা হলফনামাটা কি? সেটা হচ্ছে যখন আপনি ধর্মের নামে শপথ করে আপনার দাবিটাকে সত্য বলে নিশ্চয়তা দিচ্ছেন, সেটাকে বলা হয় হলফনামা বা অ্যাফিডেভিট। সো এইটা যারা যখন আপনি আদালতে যাবেন তখন দেখবেন যে প্র্যাকটিস মূল পিটিশনের পাশে আরেকটা আলাদা করে এফিডেভিট থাকে, ওখানে কোর্টের এফিডেভিট কমিশনার যিনি থাকেন তার সামনে গিয়ে শপথ করতে হয়। সো এটা একটা প্রক্রিয়া, বাট এটা প্রসিডিউরাল, এগুলো ম্যান্ডেটরি কিছু না, মিস্টেক হলেও এগুলো ইগনোর করে আদালত। তো কখন অ্যারেস্ট বিফোর জাজমেন্টের আদালত অর্ডার করতে পারে সেটা, মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্টে যাওয়ার প্রক্রিয়াটা শুরু করতে পারে সেটা দেখেন বলছে যে when the defendant with intent to delay the plaintiff or to avoid any process of the court or to obstruct or delay the execution of any decree that may be passed against him has absconded or left the local limits of the jurisdiction of the court or is about to abscond or leave the local limits of the jurisdiction of the court or has disposed of or removed from the local limits of the jurisdiction of the court his property or any part thereof। প্রথম দফায় বলছে, ক দফায়, যে যখন বিবাদী ডিফেন্ডেন্ট, তার মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট হয় কাকে? ডিফেন্ডেন্টকে। বলছে when defendant with intent to delay the plaintiff, মানে বাদীর মোকদ্দমার কার্যক্রমটাকে বিলম্বিত করার উদ্দেশ্যে, or অথবা to avoid any process of the court, মানে আদালত তাকে যে সমন দিবে এই সমন বা প্রসেস প্রক্রিয়াটা সে প্রতিহত করার জন্য, অর্থাৎ সমনটা যাতে তার কাছে সঠিকভাবে না পৌঁছায় এই লক্ষ্যে, or to obstruct or delay the execution of any decree, অথবা that may be passed against him, অথবা এই মামলায় ভবিষ্যতে তার বিরুদ্ধে যে ডিক্রিটা আদালত পাশ করতে পারে সেইটার জারি কার্যক্রম বিলম্বিত করা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য হ্যাজ absconded, পালিয়ে গেছে, or left, অথবা লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট, আদালতের স্থানীয় এখতিয়ারের বাইরে চলে গেছে, অথবা ইজ অ্যাবাউট টু অ্যাবসকন্ড, অথবা সে পালাতে উদ্যত হয়েছে মানে পালানোর প্রস্তুতি নিচ্ছে, অর লিভ দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিস, অ্যাবাউট টু লিভ, অথবা আদালতের স্থানীয় এখতিয়ার বা সীমার বাইরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। 3 নম্বর বলছে or has disposed of or removed from the local limits of the jurisdiction of the court his property or any part thereof, অথবা আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে তার যে সম্পত্তিগুলো আছে সেইগুলো সে ডিসপোজ অফ, মানে অন্য কাউকে স্থানান্তর করে ফেলেছে, গিফটের মাধ্যমে, বিক্রির মাধ্যমে, লিজের মাধ্যমে, মর্টগেজের মাধ্যমে, অর রিমুভড, অথবা সেগুলো আদালতের স্থানীয় সীমার বাইরে সরিয়ে ফেলেছে যদি মুভেবল প্রপার্টি হয়ে থাকে। এইটা হচ্ছে প্রথম জিনিস, যে যখন কোনো একজন মামলার বিবাদী বাদীর মামলার কার্যক্রমকে বিলম্বিত করার উদ্দেশ্যে অথবা আদালতের সমন প্রক্রিয়া, সমন জারি প্রক্রিয়াটাকে ব্যাহত করার উদ্দেশ্যে, অথবা তার বিরুদ্ধে ভবিষ্যতে যে ডিক্রিটা প্রদান করা হবে মর্মে সে প্রত্যাশা করছে, আশঙ্কা করছে, সেইটার জারি কার্যক্রমকে বিঘ্নিত করার জন্য সে আদালত পলাতক হয়ে গেছে, অথবা পলাতক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা আদালতের স্থানীয় সীমার বাইরে চলে গেছে, অথবা আদালতের স্থানীয় সীমার বাইরে যাওয়ার জন্য উদ্যত হয়েছে, অথবা আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোনো সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে, অথবা আদালতের স্থানীয় সীমার বাইরে কোনো একটা সম্পত্তি সরিয়ে ফেলেছে। আরেকটা গ্রাউন্ড আছে দফা বিতে, বলছে দ্য ডিফেন্ডেন্ট ইজ অ্যাবাউট টু লিভ বাংলাদেশ, অথবা সে বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্ডার সার্কামস্টেন্সেস, এমন একটা পরিস্থিতিতে
যেটা অ্যাফোর্ডিং রিজনেবল প্রবাবিলিটি দ্যাট দ্য প্লেন্টিফ উইল অর মে দেয়ার বাই বি অবস্ট্রাক্টেড অর ডিলেড ইন দ্য এক্সিকিউশন, যে সে আদালত বিদেশে চলে যেতে চাচ্ছে যাতে করে এই মামলার কার্যক্রমটা বিঘ্নিত হয় এবং তার বিরুদ্ধে যেন ভবিষ্যতে বাদী কোনো জারি কার্যক্রম গ্রহণ করতে না পারে, অর্থাৎ তার কাছ থেকে পাওনা টাকা থাকলে সেটা যেন আদায় করতে না পারে, তার কাছ থেকে জমি ফেরত চাওয়ার যদি মামলা হয় তাহলে সেটা যেন ফেরত না পায়। তখন বলছে কি করবে আদালত, দ্য কোর্ট মে ইস্যু এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, আদালত তখন একটা গ্রেফতার পরোয়ানা জারি করবে টু অ্যারেস্ট দ্য ডিফেন্ডেন্ট, বিবাদীকে গ্রেফতার করার জন্য, অ্যান্ড ব্রিং হিম বিফোর দ্য কোর্ট, এবং গ্রেফতার করে যেন আদালতের সামনে নিয়ে আসে। কি কারণে? এই গ্রেফতার কিন্তু কারাগারে পাঠিয়ে দেওয়ার জন্য না, টু শো কজ হোয়াই হি শুড নট ফার্নিশ সিকিউরিটি ফর হিজ অ্যাপিয়ারেন্স, যাতে সে আদালতে এসে হাজির হয়ে কারণ দর্শায় যে কেন ভবিষ্যতে সে আদালতে হাজির হবে, এই নিশ্চয়তা দেওয়ার জন্য কেন সেটা সিকিউরিটি, একটা জামানত, একটা কিছু যেন সে জমা দেয়। তার মানে এই অর্ডার 1-এ অ্যারেস্ট বিফোর জাজমেন্টটা ডিরেক্টলি টু কমিট হিম সিভিল প্রিজন বা দেওয়ানি কারাগারে পাঠানোর জন্য না, এটা হচ্ছে সে যেন আদালতে সেটা কারণ দর্শায়, আনসার দেয় যে কেন তাকে ভবিষ্যতে আদালতে সে হাজির হবে এই নিশ্চয়তা আদায়ের জন্য কেনতে সে আদালতে কোনো জামানত প্রদান করবে না। এইটা হচ্ছে রুল 1-এর বিধি, মানে রুল 1-এর বিধান। তাহলে রুল 1 আমরা কি দেখলাম, যে কখন অ্যারেস্ট, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অফ দ্য ডিফেন্ডেন্ট বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, ওয়ারেন্ট টু অ্যারেস্ট দ্য ডিফেন্ডেন্ট, বিবাদীকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট কখন ইস্যু করা যায়, অনেকগুলা ক্ষেত্র বলছে। প্রথমত যখন সে বাদীর মোকদ্দমার কার্যক্রমকে ব্যাহত করার জন্য, সমন এড়ানোর জন্য, অথবা ভবিষ্যতে যে ডিক্রিটা জারি হতে পারে সেই ডিক্রি জারি প্রতিহত করার উদ্দেশ্যে সে পলাতক হয়ে গেছে, পলাতক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আদালতের স্থানীয় সময়ের বাইরে চলে যাচ্ছে, অথবা আদালতের স্থানীয় সময়ের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা কোনো একটা সম্পত্তি সে স্থানান্তর করে ফেলছে, তার কাছে একটা প্রপার্টি, যে প্রপার্টি নিয়ে আপনি মামলা করেছেন সেই প্রপার্টিটা এখন তার নিয়ন্ত্রণে আছে, সে জানে যে মামলা করলে এই প্রপার্টিটা সে হারিয়ে ফেলবে, এটা ফেরত নিয়ে নেবেন আপনি, তখন সে আগেই এটা ট্রান্সফার করে দিল, গিফট করে দিল, সেল করে দিল, তাহলে এইটা প্রপার্টিটা আটকানোর জন্য আপনি তাকে গ্রেফতারের জন্য নির্দেশনা দিতে পারবেন, আদালতের কাছে প্রার্থনা করতে পারবেন। এক নজরে আবার একটু দেখেন যে ধারা 16-এর ক থেকে ঘ দফায় বর্ণিত প্রকৃতির মামলা ব্যতীত অন্য যে কোনো মামলায় হলফনামা দ্বারা যখন আদালত সন্তুষ্ট হবে যে বিবাদী এই কাজগুলো করছে অথবা করতে যাচ্ছে, অথবা সে বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, অথবা যুক্তিসঙ্গতভাবে অনুমান করা যায় যে দেশের বাইরে যাওয়ার কারণে সে মামলায় প্রদত্ত কোনো ডিক্রি কার্যক্রম করতে বাদী বাধাপ্রাপ্ত বা বিলম্বিত হতে পারে, তখন আদালত তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে এই উদ্দেশ্যে যে সে যেন আদালতে হাজির হয়, মানে তাকে যেন আদালতে হাজির করা হয় এবং সে ওখানে যেন একটা কারণ দর্শাতে পারে যে কেন সে হাজিরা নিশ্চিত করার জন্য জামানত প্রদান করবে না। তো এর পরের প্রক্রিয়াটা কি, এটা তো গেল আদালতের ক্ষমতাটা, বললো অর্ডার 38-এর রুল 1-এ। পরের প্রক্রিয়াটা এখানে আবার শর্ত আছে যে দেখেন একটা কথা বলছে যে যদি বিবাদী ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট ওয়ারেন্টে উল্লেখিত এমন পরিমাণ অর্থ প্রদান করে যে বাদীর দাবি পরিশোধের জন্য যথেষ্ট, তবে তাকে গ্রেফতার করা হবে না। অর্থাৎ আদালত ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্টটা ইস্যু করে সেখানে বলে দিতে পারে যে ধরুন 10 লক্ষ টাকা আদায়ের জন্য কেউ মামলা করেছে, তাহলে আদালত বলে দিতে পারে যে তুমি তাকে গ্রেফতার করতে যাবা, বা সে যদি তুমি যাওয়ার সময় যদি তোমাকে 10 লক্ষ টাকার কোনো চেক অথবা ক্যাশ যদি তোমার কাছে দিয়ে দেয়, তাহলে আর তাকে গ্রেফতার করার দরকার নাই, ওইটা এনে আদালতে জমা দিয়ে দিবা। তার মানে সে যদি এখন পালিয়ে চলেও যায় আমার তো সমস্যা নাই, আমি 10 লক্ষ টাকা অ্যাডভান্স পেয়ে গেছি, যদি ভবিষ্যতে প্রমাণ হয় যে তার কাছে 10 লক্ষ টাকা পাওনা আছে সেটা তাহলে বাদীকে তো আমরা দিতেই পারবো। সো ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করবে আদালত, বা সেখানে বলে দিতে পারে যে এত টাকা তোমার কাছে জমা, যাকে অর্ডার করবে, যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ হতে পারে, অন্য যে কোনো সিভিল পার্সনও হতে পারে, তাকে বলে দিতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোমার কাছে জমা দিলে তাকে আর গ্রেফতারের দরকার নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বিধান। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হলো, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, তারপরের প্রক্রিয়াটা কি? তারপরের প্রক্রিয়াটা হচ্ছে সে আদালতে নির্ধারিত তারিখে যেদিন নিয়ে আসার কথা সেদিন নিয়ে আসলো, আসার পরে সে যদি কারণ দর্শাতে সমর্থ হয়, মানে সে যদি দেখায় যে না আমি পালাচ্ছি না, আমি অ্যাবসকন্ড করছি না, আত্মগোপনে যাচ্ছি না, আমি কোনো প্রপার্টি ডিসপোজ করি নাই, অথবা যে প্রপার্টি ডিসপোজ করেছি এটা এই মামলার প্রপার্টির সাথে রিলেটেড না, অথবা এটা যদি রিলেটেড হয়েও থাকে এটা ডিসপোজ করলেও আপনাদের মামলার কার্যক্রম ব্যাহত হবে না, বিলম্বিত হবে না, ভবিষ্যতে আমার এগেনস্টে কোনো ডিক্রি যদি পাস করা হয় সেটা জারি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে না, এই মর্মে যে কোনো ভাবে যদি সে আদালতকে
সন্তুষ্ট করতে পারে যে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, অথবা সে যদি আদালতে কোনো একটা জামানত দিয়ে দেয় যে ঠিক আছে আমার বিরুদ্ধে 5 লক্ষ টাকার মামলা করেছো, এই নাও 5 লক্ষ টাকা আমি ডিপোজিট দিয়ে দিলাম, মামলা যদি প্রমাণ হয় এখান থেকে টাকাটা অ্যাডজাস্ট করে ফেলবা, প্রমাণ না হলে আমার টাকাটা ফেরত দিয়ে দিবা। এইভাবে সে তার বিরুদ্ধে যে দাবিটা উত্থাপন করা হয়েছে সেটা পরিশোধ করার জন্য যথেষ্ট কোনো জামানত যদি দিয়ে দেয়, অথবা আদালতকে সন্তুষ্ট করতে পারে যে তাকে গ্রেফতার করে কারাগারে রাখার কোনো প্রয়োজন নেই, তখন আদালত তাকে ছেড়ে দিবে। আর যদি এই দুইটা কাজ করতে সে ব্যর্থ হয়, তখন আদালত কি করবে বলেন তো? তখন আদালত তাকে দেওয়ানি কারাগারে আটকের জন্য বিধি নাম্বার 4 অনুযায়ী আদেশ দিবে। এই যে দেখেন বলছে, যদি বিবাদী রুল 2 মানে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে যদি সে গ্রেফতারি পরোয়ানাটাকে সম্মান করে সে যদি আদালতে হাজির না হয়, অথবা হাজির হওয়ার পরে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হয় বা সঠিক পরিমাণ জামানত দিতে ব্যর্থ হয়, তখন আদালত তাকে দেওয়ানি কারাগারে আটক রাখার জন্য আদেশ করতে পারে, অথবা মামলা বলতে পারে যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। অথবা যদি দেখা যায় তার বিরুদ্ধে কোনো একটা ডিক্রি ওই অবস্থায় প্রদান করা হয়ে গেছে, মানে তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসার মধ্যে একটা ডিক্রি পাস করে ফেলা হয়েছে, তাহলে বলতে পারে যে ডিক্রি পরিশোধ না হওয়া পর্যন্ত সে কারাগারে থাকবে। তবে এখানে একটা শর্ত দিচ্ছে যে কতদিন কারাগারে থাকবে, এটা একটা সময় ঠিক করে দিচ্ছে রুল নাম্বার 4-এ। বলছে এই রুলের অধীনে কোনো ব্যক্তিকে যদি আপনি গ্রেফতার করেন তাহলে সেটা কোনো অবস্থাতেই 6 মাসের বেশি সময় কারাগারে আটক রাখা যাবে না। দেখেন এটাকে বলা হয় আপনার, এটা ইমপ্রিজনমেন্ট না, এটা কিন্তু কারাদণ্ড না, এটা হচ্ছে কমিট হিম টু দ্য সিভিল প্রিজন, মানে জাস্ট কারাগারে প্রেরণ করা, কমিট কারাগারে প্রেরণ করা, কারাগারে তাকে আপাতত কিছুদিন রাখা, মামলার বাদীর প্রার্থিত প্রতিকারটা পাওয়া নিশ্চিত করার জন্য। এটা কোনো শাস্তি না, কারণ সিভিল ম্যাটারে, কন্ট্রাকচুয়াল কোনো ম্যাটারে কোনো ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া যায় না। ঠিক আছে, এটা একটা বেসিক প্রিন্সিপাল অফ হিউম্যান রাইটস এবং আমাদের দেশের আইনেও আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে তার মানে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে একজন ব্যক্তিকে আটক রাখা যেতে পারে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশের মাধ্যমে? 6 মাস। এবং আরেকটা লিমিটেশন দিচ্ছে, বলছে যদি মামলার বিষয়বস্তুর অর্থমূল্য 50 টাকার অধিক না হয়, মানে মামলার বিষয়বস্তু যদি অনধিক 50 টাকা হয়, তবে মাত্র 6 সপ্তাহ আপনি সর্বোচ্চ আটক রাখতে পারবেন। 6 সপ্তাহের বেশি সময় আটক রাখা যাবে না। তাহলে দুটো টাইম, একটা হচ্ছে যে সর্বোচ্চ টাইমটা হচ্ছে 6 মাস ইন জেনারেল, যে কোনো মামলা, সব মামলায় না, যে সমস্ত মামলাগুলোর বিষয়বস্তুর অর্থমূল্য 50 টাকার বেশি। আর যে সমস্ত মামলার বিষয়বস্তুর অর্থমূল্য 50 টাকার কম, সেগুলোতে সর্বোচ্চ কতদিন রাখতে পারবেন? 6 উইক। 6 উইকস, 6 সপ্তাহ। তাহলে 6 সপ্তাহ আর 6 মাস। পরীক্ষায় সর্বোচ্চ দেখলেই 6 মাস আনসার করে ফেলবেন না, দেখতে হবে যে প্রশ্নের মধ্যে আর কি আছে। মামলার বিষয়বস্তু যদি অনধিক 50 টাকা হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে 6 সপ্তাহ। আর যদি ছয় 50 টাকার বেশি হয়, এই 50 টাকাটা খুব আনইউজুয়াল একটা অ্যামাউন্ট, বিকজ এটা 200 বছর আগের হিসাব, এখন এটা 50,000 বা 50 লক্ষ হওয়া উচিত ছিল, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা কি দেখলাম, যে রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আদেশ 38-এর বিধি 1 অনুযায়ী, রায়ের পূর্বে কোনো ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা হয় আদেশ 38-এর বিধি কত? 4। ঠিক আছে, এই জিনিসটা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? আর এই বিধি 4 অনুযায়ী কাউকে দেওয়ানি কারাগারে আটক পর্যন্ত যাওয়ার জন্য কিছু পূর্ববর্তী প্রক্রিয়া পূরণ করতে হয়, সেটা হচ্ছে বিধি 2। ঠিক আছে, যে তাকে সে কারণ দর্শানোর জন্য তাকে নির্দেশ দেওয়া হবে, সে কারণ দর্শাতে ব্যর্থ হলে তখন তাকে কারাগারে পাঠানো হবে। আচ্ছা, এখন আমরা যে প্রথম বলেছিলাম কি, যেভাবে রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় মোকদ্দমার যে কোনো পর্যায়ে, কেবল সেই মোকদ্দমাগুলো ব্যতীত যে মোকদ্দমাগুলোর কথা ধারা 16-এর ক থেকে ঘ দফায় বলা আছে। তাহলে আমাদের কি এখন জানা দরকার না যে ধারা 16-এর ক থেকে ঘ দফায় কি কি মামলার কথা বলা আছে? এই যে দেখেন বলছে সুটস টু বি ইনস্টিটিউটেড হার সাবজেক্ট ম্যাটার সিচুয়েট। মনে আছে আমরা স্থানীয় এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন পড়ার সময় আলোচনা করেছিলাম যে মামলা সেখানেই দায়ের করতে হবে যেখানে মামলার বিষয়বস্তুটা অবস্থিত। ওই ধারাটা বলতে গিয়ে বিভিন্ন রকমের মামলার কথা বলা ছিল। ধারা 16-এর প্রথম এ ক্লজে বলছে যে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি উইথ অর উইদাউট রেন্ট অর প্রফিটস, যে কোনো
স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা, ফর দ্য পার্টিশন অফ ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি বন্টন, বিভাগ বা আপনার বাটোয়ারা মামলা, ফর ফরক্লোজার, সেল ও রিডেমশন ইন দ্য কেস অফ এ মর্টগেজ ও চার্জ আপন ইমুভেবল প্রপার্টি। কোনো স্থাবর সম্পত্তি, বন্ধকৃত স্থাবর সম্পত্তির বন্ধকের নিষ্ক্রিয় সমাপ্তি, বন্ধকৃত স্থাবর সম্পত্তির বিক্রয়, বন্ধকৃত স্থাবর সম্পত্তির বন্ধক পুনরুদ্ধারের মামলা, ফর দ্য ডিটারমিনেশন অফ এনি আদার রাইট টু অর ইন্টারেস্ট ইন ইমুভেবল প্রপার্টি, অথবা স্থাবর সম্পত্তিতে অন্য যে কোনো অধিকার বা স্বার্থ নির্ধারণের মামলা, মানে সত্য ঘোষণার মামলা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। এই সমস্ত মামলাগুলো, অর্থাৎ এই চারটা মামলা, তার মানে মেইনলি এগুলো সব ইমুভেবল প্রপার্টি। ঠিক আছে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলাগুলো বাদে, কিন্তু স্থাবর সম্পত্তি সংক্রান্ত সকল মামলা না, কারণ দেখেন ই দফার একটা কথা বলা আছে, ফর কম্পেনসেশন ফর রং টু ইমুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তিতে কোনো একটা অন্যায় সংগঠিত হয়েছে, সেটার ক্ষতিপূরণের মামলায় আবার কিন্তু আপনি কি করতে পারবেন, রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়। যদি অধিকাংশ গাইড বইতে বলা আছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলায় রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না, এই কথাটা ভুল। কারণ বলেছে ধারা ১৬ এর ক থেকে ঘ দফা পর্যন্ত যে চারটা মামলা আছে, এই চারটা মামলা বাদে। তাহলে দফায় বলছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা। তাহলে কেবল এই প্রথম চারটা মামলা, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির বন্টন, স্থাবর সম্পত্তি বন্ধক দেওয়া হলে সেই বন্ধকের নিষ্ক্রিয় সমাপ্তি, বন্ধক পুনরুদ্ধার বা বন্ধকৃত সম্পত্তি বিক্রয়ের মামলা, আর স্থাবর সম্পত্তিতে অন্য যে কোনো স্বার্থ কিংবা অধিকার নির্ধারণের মামলা। এই চারটা মামলা বাদে অন্য যে কোনো মামলায় আপনি কি করতে পারবেন, রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতারি পরোয়ানা জারি করা, অথবা তাকে বিধিচার অনুযায়ী দেওয়ানি কারাগারে আটক রাখা, অথবা তাকে আদালতে হাজির হয়ে, কেন সে এই মামলার ডিক্রি পরিশোধের জন্য যথেষ্ট বা আদালতে হাজির হওয়ার নিশ্চয়তা হিসেবে জামানত প্রদান করবে না, এগুলো করতে পারবেন। তাহলে এখন যে সেকেন্ড পার্টটা, যে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, রায়ের পূর্বে ক্রোক। ঠিক আছে, তো এইটা সংক্রান্ত বিধিটা হচ্ছে এই ধারা বিধি ৫ থেকে শুরু হচ্ছে, ৫ থেকে ৭ পর্যন্ত। তো এইখানে দেখেন বলছে, হয় ডিফেন্ডেন্ট মে বি কলড আপন টু ফার্নিশ সিকিউরিটি ফর প্রোডাকশন অফ প্রপার্টি। সেম যখন রুল ওয়ানে বলছিল না যে আপনার হোয়ার ডিফেন্ডেন্ট মে বি কলড আপন টু ফার্নিশ সিকিউরিটি ফর অ্যাপিয়ারেন্স, যে কখন বিবাদীকে আদেশ দেয়া যেতে পারে সে হাজির হওয়ার নিশ্চয়তা দেওয়ার জন্য সে যেন জামানত দেয়। ঠিক আছে, আর এখন এখানে বলছে যে কখন বিবাদীকে কোন একটা প্রোডাকশন অফ প্রপার্টি, কোন একটা সম্পত্তি উপস্থাপন করার নিশ্চয়তা দেওয়ার জন্য তাকে কখন কল্ড আপন, অর্থাৎ আদেশ দেওয়া যেতে পারে। সেম জিনিস বলছে হোয়ার এট এনি স্টেজ অফ এ সুট, মোকদ্দমার যে কোনো পর্যায়ে, তার মানে রায়ের পূর্বে ক্রোক এটাও যে কোনো পর্যায়ে দেওয়া যায়। দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড, যদি আদালত সন্তুষ্ট হয়, বাই এফিডেভিট আর আদারওয়াইজ। তার মানে রায়ের পূর্বে ক্রোক বা রায়ের পূর্বে গ্রেফতার, যেটার পিটিশনই আপনি দেন না কেন, দুটোতেই আপনাকে হলফনামা দিতে হবে। ঠিক আছে, that the defendant with intent to obstruct or delay the execution of any decree that may be passed against him, ওখানেও সেম যেরকম কথা বলছিল, ওখানে একটা এডিশনাল কথা ছিল, the defendant may to delay the plaintiff and এরকম ডিক্রি জারি কার্যক্রম বিলম্বিত করে। এখানে শুধু বলছে যে যদি দেখা যায় যে আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে হলফনামা অথবা অন্য যে কোনো ভাবে সন্তুষ্ট হয় যে ডিফেন্ডেন্ট বিবাদী মোকদ্দমায় যে ডিক্রিটা ভবিষ্যতে প্রদান করা হতে পারে, এই প্রত্যাশিত ডিক্রি জারির কার্যক্রম অবস্ট্রাক্ট, বাধা দেয়া অথবা ডিলে, বিলম্বিত করা, এই উদ্দেশ্যে ইজ অ্যাবাউট টু ডিসপোজ অফ দ্য হোল অর এনি পার্ট অফ হিজ প্রপার্টি, তার কোন সম্পত্তির সমুদয় বা আংশিক সে কি করছে, অ্যাবাউট টু ডিসপোজ, হস্তান্তর করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, হস্তান্তর করতে উদ্যত হচ্ছে, or is about to remove the whole or any part of his property from local limits of the jurisdiction of the court, আদালতের স্থানীয় সীমার এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কোন একটা সম্পত্তি সে অপসারণ করেছে অথবা সম্পত্তির অংশ অপসারণ করছে। তাহলে এখানে কেবল দুটো গ্রাউন্ড, রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ দেওয়ার জন্য অনেকগুলো গ্রাউন্ড। একটা হচ্ছে সে বিদেশে পালিয়ে যাচ্ছে, মামলার জারি কার্যক্রম ভবিষ্যতে যেটা নেওয়া হতে পারে সেটাকে বিলম্বিত করার উদ্দেশ্যে স্থানীয় সীমার বাইরে চলে যাচ্ছে, আত্মগোপন করছে বা পলায়ন করছে, বা পলায়ন করতে উদ্যত হয়েছে, বা প্রপার্টি স্থানীয় সীমার বাইরে নিয়ে যাচ্ছে। অনেকগুলো গ্রাউন্ড ছিল, আর এখানে মাত্র দুটো গ্রাউন্ড। একটা হচ্ছে সে ওখানেও প্রপার্টি ডিসপোজ বা ট্রান্সফারের কথাটা ছিল, ডিসপোজ অর রিমুভ দ্য প্রপার্টি বিয়ন্ড দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন, এখানেও সেম। বাট এখানে লিমিটেড দুইটা গ্রাউন্ড, একটা হচ্ছে যে সে কোনো একটা সম্পত্তি হস্তান্তর করতে উদ্যত হয়েছে,
আরেকটা হচ্ছে কোন একটা সম্পত্তি অথবা তার অংশবিশেষ সে আদালতের স্থানীয় সীমার বাইরে অপসারণ করার জন্য উদ্যত হয়েছে। অ্যাকচুয়াল ট্রান্সফার, ডিসপোজ বা রিমুভালটা কি এখানে বলেছে? বলে নাই। অ্যাবাউট টু ডিসপোজ, অ্যাবাউট টু রিমুভ, তার মানে ডিসপোজ করার আগে, রিমুভ করার আগে। বাট আপনি দেখেন অ্যাটাচমেন্ট, অ্যারেস্ট বিফোর জাজমেন্টের ক্ষেত্রে হ্যাজ ডিসপোজড অফ অর রিমুভড, বাস্তবে সেগুলো অপসারণ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? সো পার্থক্য আছে, পরীক্ষায় এই ছোট্ট পার্থক্য দিয়ে আপনাকে পুরো পেঁচে ফেলে দিবে। আচ্ছা, তো এখন এখানে তাইলে কি বলছে যে যখন এইভাবে কোন একটা সম্পত্তি অপসারণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে অথবা আপনার কোন একটা সম্পত্তি ট্রান্সফার করার প্রস্তুতি নিচ্ছে, তখন দ্য কোর্ট মে ডিরেক্ট, আদালত নির্দেশ দিতে পারে দ্য ডিফেন্ডেন্ট উইথ টাইম টু বি ফিক্সড বাই ইট, এটা নির্ধারিত সময়ের মধ্যে কি করবে, ইদার টু ফার্নিশ এ সিকিউরিটি, আদালতে একটা জামানত প্রদান করবে, ইন সাচ সাম, এমন যে কোনো পরিমাণে, অ্যাজ মে বি স্পেসিফাইড ইন দ্য অর্ডার, যেটা আদালত আদেশে ঠিক করে দেয়, to produce and place at the disposal of the court when required the said property or the value of the same, যেটা জামানত দিবে এই কারণে যে ভবিষ্যতে যখন তাকে বলা হবে তখন যেন সে একটা সম্পত্তি অথবা তার কোন একটা মূল্য আদালতে সে প্রদান করবে, এটার নিশ্চয়তা হিসেবে। তার মানে ঠিক আছে। এবং এইটা তারপরে দেখেন বলছে অর টু অ্যাপিয়ার এন্ড শো কোজ হোয়াই হি শুড নট ফার্নিশ সিকিউরিটি, অথবা আদালত আদেশ দিতে পারে যে সে আদালতে হাজির হয়ে বলুক যে কেন সে এই জামানতটা দিবে না, অর্থাৎ কারণ দর্শানোর আদেশ দিতে পারে। দুটো জিনিস, একটা হচ্ছে সরাসরি আদালত তাকে অর্ডার করতে পারে যে তুমি আদালতে একটা জামানত প্রদান করো যাতে ভবিষ্যতে তোমার এগেনস্টে যে সম্পত্তি নিয়ে ক্লেম আছে সেটা যেন তুমি আদালতে হাজির করতে বাধ্য হও, অথবা ওইটা সমমূল্যের কোনো অর্থ। অথবা আদালত বলতে পারে যে তুমি আদালতে হাজির হয়ে বলো কেন তোমাকে আদালতে একটা জামানত প্রদানের নির্দেশ দেয়া হবে না, এই মর্মে কারণ দর্শাও। সো দুটো বিষয় এখানে আছে, ঠিক আছে। এই যে দেখেন যে কোনো মামলার যে কোনো পর্যায়ে যদি আদালত হলফনামা বা অন্য কোনো উপায়ে সন্তুষ্ট হয় যে বিবাদী তার বিরুদ্ধে প্রদত্ত কোনো ডিক্রি জারি কার্যক্রম বাধাগ্রস্ত বা বিলম্বিত করার উদ্দেশ্যে, শব্দ দুটো খেয়াল রাখবেন, বাধাগ্রস্ত বা বিলম্বিত। পরীক্ষা আসতে পারে যে কখন কোন একটা সম্পত্তি উপস্থাপনের জন্য আদালত কাউকে জামানত প্রদানের নির্দেশনা দিতে পারে, বা জামানত প্রদান কেন করবে না সেই কারণ দর্শানোর আদেশ দিতে পারে। যখন ডিক্রি জারি কার্যক্রম বাধাগ্রস্ত করবে, ক অপশন। যখন যখন ডিক্রি জারি কার্যক্রম বিলম্বিত করবে, খ অপশন। বলবে যে কোনো একটা নাকি উভয়, আনসারটা কি? উভয়। বাধাগ্রস্ত বা বিলম্বিত এই দুটোর মধ্যে মানে একটু ক্রিটিক্যাল করতে পারে প্রশ্নটা আর কি। তো আপনি কেবল একটা ওয়ার্ড যদি খেয়াল রাখেন, বাকিটা খেয়াল না করেন, তাহলে আপনি আনসার করতে পারবেন না। তখন আদালত তার সম্পত্তির সমগ্র বা যখন হস্তান্তর করতে যাচ্ছে অথবা আদালতের ভৌগোলিক সীমার বাইরে সরিয়ে নিতে চাচ্ছে, তখন তাকে আদালত নির্দেশ দিবে যে সে এমন একটা পরিমাণ জামানত প্রদান করবে যেটা আদেশে উল্লেখ করা থাকবে, অথবা আদালতে হাজির হয়ে কারণ দর্শাবে যে কেন সে এইরূপ জামানত প্রদান করবে না। সো এটা হচ্ছে আদেশ 38-এর বিধি 5। এটাকেই বলা হচ্ছে রায়ের পূর্বে ক্রোকের প্রথম প্রক্রিয়া। এখনো দেখেন ক্রোক কিন্তু হয় নাই, ঠিক আছে। একটা সম্পত্তি কেন আদালত ক্রোক করবে না বা আদালতে সে হাজির, আদালতে উপস্থাপন করবে না, এইটার জন্য সে নির্দেশনা দিচ্ছে। এখন এই প্রক্রিয়ায় যদি সে কি করে ব্যর্থ হয়, তখন কি হবে? তখন অর্ডার 38 রুল 6 বলছে যে হোয়ার দ্য ডিফেন্ডেন্ট ফেলস টু শো কোজ হোয়াই হি শুড নট ফার্নিশ সিকিউরিটি অর ফেলস টু ফার্নিশ দ্য সিকিউরিটি রিকোয়ার্ড, যখন বিবাদী এই যে আদালতে হাজির হয়ে কেন সে একটা সম্পত্তি আদালতে জমা দিবে না এই কারণ দর্শাতে ব্যর্থ হয়, অথবা যখন আদালত সরাসরি তাকে সম্পত্তি উপস্থাপন করার আদেশ দেয় সেই আদেশ পরিপালন করতে ব্যর্থ হয়, তখন দ্য কোর্ট মে অর্ডার, আদালত আদেশ দিবে দ্যাট দ্য প্রপার্টি স্পেসিফাইড, এটা নির্ধারিত সম্পত্তি বি অ্যাটাচড, সেটা যেন ক্রোক করা হয়। সো অ্যাটাচমেন্টের একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়াটা এখানে দরকার নেই আমাদের জানার। প্রক্রিয়াটা হচ্ছে আদালত একজনকে অ্যাসাইন করবে, সে ওখানে গিয়ে একটা আহ, ওই পার্টিকুলার প্রপার্টির উপরে গিয়ে একটা ডিক্লারেশন দিবে, কোনো একটা ব্যানার টানিয়ে দিতে পারে যে প্রপার্টিটা অ্যাটাচড বাই দ্য অর্ডার অফ দ্য কোর্ট ইন দ্যাট সুট, যে এই মামলা এটা অ্যাটাচ করা হয়েছে। অ্যাটাচমেন্টের একটা সেকশনও আছে যে কোনো একটা প্রপার্টি অ্যাটাচ করে ফেলা হলে সেটা আর ট্রান্সফার করা যায় না। কোনো একটা প্রপার্টি অ্যাটাচ থাকা অবস্থায় যদি কেউ এটাকে বিক্রি করে বা অন্য যে কোনো ফর্মে ট্রান্সফার করে, সেই বিক্রি বা ট্রান্সফার গুলো অবৈধ, ঠিক আছে। আবার ওই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে একটা বিধান আছে না, যে লিজ পেন্ডেন্স, ট্রান্সফার পেন্ডিং সুট, মামলা চলমান থাকা অবস্থায় ট্রান্সফার, ওইটার কারণে এই ট্রান্সফারটা ক্ষতিগ্রস্ত হবে বা বাধাগ্রস্ত হবে। অ্যাটাচমেন্টের বেনিফিটটা বা কনসিকোয়েন্সটা এইটা। আদালত তো জমি আর কেড়ে নিয়ে নিজের দখলে নিয়ে আসতে পারবে না বা নিজের
প্রিমাইসে নিয়ে আসতে পারবে না, জমি জমির জায়গায় থাকবে, বাট ওখানে একটা ডিরেকশন টানিয়ে দিবে, মানে এটা অ্যাটাচ, মানে এটা কেউ ভোগ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখেন বলছে যে যদি কেউ হাজির হয়ে কারণ দর্শাতে পারে, অথবা সে যদি প্রপার উপযুক্ত সিকিউরিটি আদালতে জমা দিয়ে দেয়, তখন আদালতে অ্যাটাচমেন্টটা উইথড্র করার জন্য অর্ডার করতে পারে, অথবা অন্য যে কোনো উপযুক্ত আদেশ দিবে। ওইটা জাস্ট অ্যাটাচমেন্টের পরবর্তী একটা কার্যক্রম। সো বাংলায় আমরা একটা একটু চাইলে পড়তে পারি যে যদি বিবাদী কেন সে জামানত প্রদান করবে না তার কারণ দর্শাতে ব্যর্থ হয়, অথবা আদালত নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় জামানত আদালতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় জামানত প্রদান করতে ব্যর্থ হয়, তখন আদালত নির্দেশ দিবে যে তার সম্পত্তি বা তার কোনো একটা অংশ যেটা মামলায় প্রদত্ত কোনো ডিক্রি পরিশোধের জন্য যথেষ্ট বলে প্রতীয়মান হয় তা ক্রোক করা হবে। আর যদি বিবাদী যথাযথ কারণ দর্শায় অথবা প্রয়োজনীয় জামানত দিয়ে দেয় আদালতে, তখন আদালতে ক্রোক প্রত্যাহারের নির্দেশ দিতে পারবে, অথবা অন্য যে কোনো উপযুক্ত আদেশ প্রদান করতে পারবে। আচ্ছা, তো এখন এই যে আদেশ 1 অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দিল, ঠিক আছে, আদেশ 3 অনুযায়ী হচ্ছে আদেশ 1 অনুযায়ী হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, আদেশ 3 অনুযায়ী হচ্ছে কারণ দর্শানোর নির্দেশ দিল, আদেশ 4 অনুযায়ী কারণ দর্শাতে ব্যর্থ হলে দেওয়ানি কারাগারে আটক করার অর্ডার করলো, আদেশ 6 অনুযায়ী হচ্ছে সম্পত্তি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে আপনার প্রপার্টি অ্যাটাচ করলো। এই যে এইগুলো যার বিরুদ্ধে দিচ্ছে, কার বিরুদ্ধে? ডিফেন্ডেন্টের এগেনস্টে, তাই না? সো ডিফেন্ডেন্ট কি এই আদেশগুলো দ্বারা খুশি হবে না সংক্ষুব্ধ হবে? সংক্ষুব্ধ হবে। এগুলো তো তার জন্য হয়রানিকর, তাই না? সে এমন হতে পারে যে সে ভালো কাজের জন্য বিদেশে যাচ্ছে, অথবা সৎ নিয়তে প্রপার্টি ট্রান্সফার করছে, অথবা আসলে সে অ্যাবসকন করছে না, বাট স্টিল তাকে হয়রানি করা হচ্ছে। সো সে তো চাইবে যে এই অর্ডারগুলোর এগেনস্টে কোনো একটা রেমিডি তার থাকুক। তাহলে এই রেমিডি এগেনস্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আর অর্ডার ফর ফার্নিশিং সিকিউরিটি অর অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি, এই তিনটার বিরুদ্ধে, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা, তারপর হচ্ছে জামানত প্রদানের আদেশ, আর হচ্ছে সম্পত্তি ক্রোকের আদেশ, এই তিনটার বিরুদ্ধে প্রতিকারটা দেয়া আছে অর্ডার 43 এর রুল 1-এ। আমরা বলেছিলাম কি একদম সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে যে ডিক্রি এবং অর্ডারের মধ্যে ডিফারেন্স পড়ার সময়, যে অল ডিক্রিজ আর অ্যাপিলেবল আনলেস বার্ড বাই এনি ল, যে প্রত্যেক ডিক্রি হচ্ছে আপিল যোগ্য যদি কোনো আইনে বারণ করা না থাকে। আর যেগুলো অর্ডার নট অ্যামাউন্টিং টু ডিক্রি, যেগুলো ডিক্রি না, এই সমস্ত আদেশগুলো generally non-appealable but appealable when specifically প্রোভাইডেড বাই ল, যখন আইনে স্পেসিফিক্যালি বলা থাকে যে এই আদেশগুলো বা অর্ডারগুলো অ্যাপিলেবল। আর কোথায় বলা আছে অধিকাংশ দেওয়ানি আদেশ যেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় সেটা জেনেছিলাম আমরা, তালিকাটা কোথায় বলা আছে? চ্যাপ্টার 43 রুল 1-এ, তাই না? অর্থাৎ ফার্স্ট শিডিউলের অর্ডার 43 রুল 1-এ। তো ফার্স্ট শিডিউলের অর্ডার 43 রুল 1-এর ক্লজ কিউতে বলা আছে, দেখেন, দেন অ্যাপিল শেল লাই ফ্রম এন অর্ডার আন্ডার রুল 2, রুল 3 অর রুল 6 অফ অর্ডার 38, যা আদেশ 38-এর বিধি 2, বিধি 3 বা বিধি 6-এর আলোকে আদালত যদি কোনো আদেশ দিয়ে থাকে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আদেশ 2-এ ছিল আপনার এই যে অর্ডার ফর ফার্নিশিং সিকিউরিটি, ঠিক আছে, বা ওয়ারেন্ট অফ অ্যারেস্টের কথাটা। আর বিধি 3টা আমরা পড়ি নাই, বিধি 3-এ ছিল যে অনেক সময় দেখা যায় ওই যে ফার্নিশ সিকিউরিটির কথা যখন রুল 2-তে বলছে, ওখানে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট মনে করে নেই বলে পড়ে নাই, সেটা হচ্ছে যে ওই ক্রিমিনাল মামলার মতো ক্রিমিনাল মামলায় যখন জিম্মাদার অ্যাপয়েন্ট করা যায় না, যে আসামিকে জামিন দেয়া হবে, সে যদি জামানত একজনকে কি করে জামিনদার হিসেবে নিযুক্ত করে সিওরিটি হিসেবে, ওখানেও একটা বিধান ছিল সিওরিটির জন্য আর কি। তো সিওরিটি এই 3 নম্বর বিধিতে ছিল যে সিওরিটি আদালতে এসে একটা আদেশ প্রার্থনা করতে পারে যে আমাকে এই আরেকজনের জামিনদার হওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক, অথবা সিওরিটি নিজেই কোনো একটা সিকিউরিটি দিয়ে দিতে পারে। তো এই সংক্রান্ত সিওরিটির এগেনস্টে কোনো অর্ডার দেওয়া হলে সেও এই অর্ডার 43 এর রুল 1 অনুযায়ী আপিল করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, রুল 4-এ ছিল কমিটাল টু সিভিল প্রিজন, তাই না? কমিটমেন্ট টু সিভিল প্রিজন, যে দেওয়ানি কারাগারে তাকে আটক করা, তাই না? এখন দেওয়ানি কারাগারে আটক সংক্রান্ত আদেশটা কি এখানে মেনশন করা আছে অর্ডার 38 এর রুল 1-এর ক্লজ কিউতে? নাই। কেবল বলছে অর্ডার 38 এর রুল 2, রুল 3 এবং রুল 6-এর অধীন প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু আমরা দেখেছি কি দেওয়ানি কারাগারে আটক করার অর্ডারটা কত? অর্ডার 4। এই যে অর্ডার 4, ঠিক আছে।
তাহলে অর্ডার 4-এ দেওয়ানি কারাগারে আটক রাখা সর্বোচ্চ 6 মাস বা 50 টাকার অনধিক 50 টাকা মামলার বিষয়বস্তু হলে 6 সপ্তাহ। এই আদেশের বিরুদ্ধে কি কোনো প্রতিকার নাই? ব্যাপারটা কি মানা সম্ভব? এটা কি লজিক্যাল? হ্যাঁ, যে জামানত প্রদানের আদেশের বিরুদ্ধে আপিল করা যাচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের বিরুদ্ধে আপিল করা যাচ্ছে, বাজেয়াপ্ত না, সম্পত্তি ক্রোক করার আদেশের বিরুদ্ধে আপিল করা যাচ্ছে, কিন্তু দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো বিধান অর্ডার 43-তে নাই। অর্ডার 43 রুল 1-এর কিউতেও নাই, কোথাও নাই। একটু ইলজিক্যাল হয়ে গেল না? জি ভাইয়া। এটা তো স্যার সেইটার ডিসটরশন স্যার। সেটার সমাধান আছে ধারা 104-এ, সেকশন 104-এ। দেখেন বলছে অর্ডারস ফ্রম হুইচ অ্যাপিল লাইজ, যে কোন সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। ওখানে 104-এ বলছে, দেখেন, যে অ্যাপিল শেল লাই ফ্রম দ্য ফলোইং অর্ডারস, যে নিচের আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে? এন্ড ফ্রম নো আদার অর্ডারস, অন্য কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। সেখানে প্রথমে একটা জিনিস বলছে, অ্যান অর্ডার আন্ডার সেকশন 35A, অ্যান অর্ডার আন্ডার সেকশন 95। এই দুটো সেকশন আমরা পরে এক্সপ্লেন করব। এটা মূলত হচ্ছে কস্ট রিলেটেড। আদালত 20,000 টাকা এবং 10,000 টাকার দুইটা খরচের আদেশ দিতে পারে। সো কস্টের উপর একটা আলোচনা আমরা রাখবো, তখন জানবো। আর এইচ দফায় বলছে, দেখেন, an order under any of the provisions of this code imposing a fine or directing the arrest or detention in the civil prison of any person, যে এই আইনের কোনো একটা বিধানের আলোকে যখনই আদালত কোনো ব্যক্তির উপর কোনো ফাইন বা জরিমানা আরোপ করবে, অর ডিরেক্টিং দ্য অ্যারেস্ট, অথবা কাউকে গ্রেফতারের জন্য নির্দেশনা দিবে, অর ডিটেনশন ইন দ্য সিভিল প্রিজন, অথবা কাউকে দেওয়ানি কারাগারে আটক করবে, এনি পার্সন, যে কোনো ব্যক্তিকে, তখন সেটার বিরুদ্ধে কি করা যাবে? অ্যাপিল করা যাবে। বাট সব রকমের দেওয়ানি কারাগারে আটক বা সব রকমের জরিমানা না। দেখেন বলছে কি, অ্যাকসেপ্ট হোয়ার সাচ অ্যারেস্ট অর ডিটেনশন ইজ এন এক্সিকিউশন অফ এ ডিক্রি, কেবলমাত্র তখন ব্যতীত যখন আদালত এইরকম কোন একটা গ্রেফতারি পরোয়ানা বা দেওয়ানি কারাগারে আটক করার নির্দেশ দেয় ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি, ডিক্রি জারির কার্যক্রমের আলোকে যখন দিয়ে থাকে। তার মানে ডিক্রি বাস্তবায়ন করার জন্য ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো একটা ব্যক্তিকে দেওয়ানি আদালত অ্যারেস্ট করার জন্য অর্ডার করে অথবা ডিটেনশন করে সিভিল প্রিজনে, তাহলে এটা অধিকার বলে সে কি করতে পারবে? আপিল করতে পারবে। তাহলে রায়ের পূর্বে অ্যাটাচমেন্টের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আপিলের অধিকারটা একজন বিবাদীর আছে অর্ডার 43 এর রুল 1 এর ক্লজ কিউ অনুযায়ী। রায়ের পূর্বে কোনো একজন ব্যক্তিকে কেন গ্রেফতার করা হবে না, অথবা রায়ের পূর্বে কেন একজন ব্যক্তি আদালতে হাজির হয়ে একটা জামানত আদালতে হাজির হওয়ার নিশ্চয়তা হিসেবে জামানত প্রদান করবে না, এই সমস্ত কারণ দর্শানোর আদেশের বিরুদ্ধে আপিলের অধিকারটা হচ্ছে অর্ডার 43 এর রুল 1 এর ক্লজ কিউ। আর অ্যারেস্টের অর্ডার আর ডিটেনশন এর অর্ডারটা, দেওয়ানি কারাগারের ডিটেনশনের অর্ডারটা, এইটার বিরুদ্ধে আপিলের অধিকারটা দিয়েছে ধারা 104। সেই সাথে আমরা আরেকটা অ্যাডিশনাল এমসিকিউ শিখলাম, যে সকল জরিমানা এবং আটক, দেওয়ানি আদালত যখনই কাউকে কোনো একটা জরিমানা করে অথবা সিভিল প্রিজনে পাঠায়, ডিটেনশন করে, অথবা কাউকে অ্যারেস্টের অর্ডার দেয়, সেগুলোর বিরুদ্ধে আপিল করা যায় শুধুমাত্র যখন এই অ্যারেস্ট কিংবা ডিটেনশন অর্ডারটা ডিক্রি জারি কার্যক্রমে প্রদান করা হয়, সেই ক্ষেত্র ব্যতীত। তার মানে ডিক্রি জারি কার্যক্রমে যদি কাউকে অ্যারেস্ট করা হয় বা কাউকে ডিটেন করা হয়, তাহলে সেটার এগেনস্টে কি আপিল করা যাবে? যাবে না। কেন? জি না কারণ স্যার। আপনার এগেনস্টে তো ডিগ্রি পাস হয়েছে, আপনি ডিগ্রিটা কমপ্লাই করছেন না, তো আর কি করবে? তাইলে তাহলে তো আপনাকে কারাগারে দিতে হবে। মানে আপনার বিরুদ্ধে ধরেন একটা অর্থের ডিগ্রি জারি হয়েছে, ডিগ্রি প্রদান করা হয়েছে যে 20 লক্ষ টাকা আপনি বাদীকে দিবেন। এখন আপনি 20 লক্ষ টাকা দিচ্ছেন না তাকে, আপনার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা নাই, অথবা ছিল সেটা কোনো জায়গায় লুকিয়ে ফেলেছেন, আপনার কোনো প্রপার্টিও নাই যেটা বিক্রি করে 20 লক্ষ টাকা আদায় করা যাবে, তাহলে আদালতের পক্ষে লাস্ট কি করার আছে? আপনাকে কিছুদিন কারাগারে রেখে ভয়ভীতির মাধ্যমে যদি টাকাটা নেওয়া যায়। সো এখন ওই কারাগারে আটকের বিরুদ্ধে কি আপনার কোনো আপিল করার দরকার আছে? কারণ এটা তো ডিক্রি জারি কার্যক্রমের মাধ্যমে হয়েছে, তাই না? যদি ডিক্রিটা রং হয়ে থাকে তাহলে আপনি ডিক্রির বিরুদ্ধে তো এমনিতেই আপিল করতে পারতেছেন। সো ওই ক্ষেত্র বাদে, তার মানে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, তারপরে হচ্ছে ডিটেনশন ইন সিভিল প্রিজন বিফোর জাজমেন্ট, এই দুটো অর্ডারের বিরুদ্ধে আপিল করা যাবে 104 নম্বর ধারার আলোকে। আর অর্ডার 38 এর বাকি সকল আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যায়
নম্বর আদেশের রুল 1 ক্লজ কিউ এর আলোকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা একটা বিখ্যাত প্রসিদ্ধ সবচেয়ে সুপরিচিত গাইড বই পড়বেন তারা হয়তো একটা জিনিস পাবেন যে অ্যারেস্ট আপনার বিফোর জাজমেন্টের অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, অর্থাৎ আদালতকে যদি কেউ কোনো একটা প্রপার্টি অ্যাটাচ করার পিটিশন দায়ের করে, ঠিক আছে, এবং সেই পিটিশনটা যদি মঞ্জুর হয়ে আদালত কারো প্রপার্টি অ্যাটাচ করে ফেলে তাহলে সেটার বিরুদ্ধে আপিল করা যায়। কিন্তু আদালত যদি অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের অ্যাপ্লিকেশনটা ডিসএলাও করে তাহলে সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। ঠিক আছে, এরকম একটা এমসিকিউ পাবেন একটা বিখ্যাত বইতে, আমি নাম না বলছি যেহেতু অন রেকর্ড সেটা। তো ওইটা আমি পুরো দেওয়ানি কার্যবিধিটা দেখার চেষ্টা করেছি যে কোত্থেকে উনি ইনফরমেশনটা নিল। সাধারণত ওই বইতে ভুল খুব কম থাকে, স্পেশালি লেটেস্ট এডিশন গুলাতে। তো কারণ দেখেন এখানে আপনার, এখানে দেখেন এই যে এরকম কি কিছু বলছে যে an appeal shall lie from an order under rule 2 rule 3 or rule 6 of order 38? ঠিক আছে, যেখানে কি বলছে অ্যালাউইং ও ডিসঅ্যালাউইং কোনো কথা কি বলা আছে? তার মানে বিধি 2, বিধি 3 বা বিধি 6 এর আলোকে যেরকম আদেশই দিক না কেন, পিটিশন মঞ্জুর করে অথবা নামঞ্জুর করে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। বাট ওনারা বলার চেষ্টা করছে যে আপনার অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টটা যদি অ্যালাও করে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বিফোর যা রায়ের পূর্বে যদি সম্পত্তি ক্রোকের আবেদনটা আদালত মঞ্জুর করে সেটার বিরুদ্ধে বিবাদী আপিল করতে পারবে। কিন্তু রায়ের পূর্বে প্রপার্টি ক্রোকের আবেদনটা যদি নামঞ্জুর করে তাহলে বাদী আপিল করতে পারবে না। ওনাদের বক্তব্য হচ্ছে এইটা। বাট দেওয়ানি কার্যবিধিতে এই সংক্রান্ত কোনো বিধান নাই। বাট উনি কোথায় পেল সেটা আমি একটু বলে বলে রাখি। সেটা হচ্ছে আপনার 1935 সালের পাটনা হাইকোর্টের একটা মামলা ছিল কেদারনাথ ভার্সাস তেজপাল। ঠিক আছে, ওই মামলাতে আদালত বলছে যে অর্ডার অ্যালাউইং অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট আন্ডার রুল 6(1) ইজ অ্যাপিলেবল বাট নট এন অর্ডার রিজেক্টিং এন অ্যাপ্লিকেশন ফর অ্যাটাচমেন্ট। অর্থাৎ ক্রোকের আবেদন প্রত্যাখ্যান করে আদেশ দেওয়া হলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে না, ক্রোকের আবেদন মঞ্জুর হলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। এখন 1935 এর মামলা, পাটনা হাইকোর্ট, সেইখানে ইন্ডিয়াতে কিন্তু আবার সিপিসিটা এক একটা স্টেটের জন্য এক এক রকম, ঠিক আছে। সো সেইখানে হয়তো ইন্ডিয়াতে কোনো একটা বিধান ছিল তৎকালীন সিপিসিতে, আবার 1935 তখন আমাদের হয়তো একটা ইউনিফাইড সিপিসি ছিল, বাট আমাদের ইউনিফাইড সিপিসিটা তো ক্যালকাটা রিলেটেড এটাতে। এখন এটা পাটনা হাইকোর্ট যদি হয়ে থাকে, পিএটি দেওয়া আছে, আমি এটাও নিশ্চিত না আসলে এখানে পিএটি দিয়ে কি বুঝাচ্ছে। মাহমুদুল ইসলামের বইতে এরকম একটা একটা কথা আছে, বাট ওইখান থেকে ওনারা অনুবাদ করে এটাকে বসিয়ে দিয়েছে বলে আমার ধারণা। আমি আমাদের সিপিসিতে এরকম কোনো বিধান দেখি নাই। আমাদের সিপিসিতে অর্ডার 43-তে আছে এরকম কিছু বিষয় আছে যে অ্যালাউ হলে মঞ্জুর করা হবে, ডিসঅ্যালাউ হলে, বাট সেটা অ্যাটাচমেন্ট রিলেটেড কোনো অর্ডারের জন্য না, এটা অন্য অর্ডারগুলোতে।